আচ্ছা, আমরা যে জিনিসগুলো আলোচনা করতেছিলাম সেগুলো হচ্ছে আমাদের সর্বপ্রথম আমরা আলোচনা ধরো। করতে, হ্যাঁ, পরমাণু মডেল নিয়ে, বোরের মডেল নিয়ে, বিক্রিয়ার শক্তি। আসো, আমরা দেখছিলাম যে এখান থেকে ই সমান এমসি স্কোয়ার, যদি আমাদের ফর্মুলা লাগবে না, ই সমান এইচ এফ, বি সমান এফ ল্যামডা আর সি সমান এফ ল্যামডা, এখান থেকে আমরা দুটো ফর্মুলা নিয়ে আসছিলাম আমাদের লাস্ট পার্টের মধ্যে। আসলে আমরা এখানের মধ্যে আলোচনা করতেছিলাম না। হুম। সাপোজ তুমি আহ এটা যে সেকেন্ড শক্তি স্তর, এটা যে ফার্স্ট শক্তি স্তর, ফার্স্ট সেকেন্ড শক্তি স্তরে শক্তি দিলাম আমরা 10 জুল, ফার্স্ট শক্তি স্তরে শক্তি দিলাম 7 জুল। যদি আমি সেকেন্ড হ্যাঁ। শক্তি স্তর থেকে হ্যাঁ। ফার্স্ট শক্তি স্তরে যেতে চাই, তাহলে আমাদের শক্তি নিঃসন্দেহে বিয়োগ করতে হবে, কারণ 7 হতে হবে। একমাত্র যদি 7 মিলে দিতে পারি তখনই আমরা সেকেন্ড শক্তি স্তরে যাব। তখন 7 মিলের জন্য কত বিয়োগ করতে হবে? E2 থেকে E1 বিয়োগ করলাম, আলটিমেটলি আমাদের 3 জুল বিয়োগ করতে হবে। অথবা তুমি চিন্তা করো, এটা হচ্ছে তুমি সেকেন্ড ফার্স্ট ফ্লোর বা প্রথম শক্তি স্তরে আছো, তোমাকে যেতে হবে দ্বিতীয় শক্তি হ্যাঁ। স্তরে। দ্বিতীয় শক্তি স্তরে হওয়ার জন্য তোমার শক্তি এখন আছে 7, মিনিমাম তোমাকে 10 করতেই হবে। করার জন্য তোমাকে কি পরিমাণ শোষণ করতে হবে? শোষণ করতে হবে তোমাকে E2 মাইনাস E1। আমরা যদি ডিফারেন্সটা অথবা গ্যাপটা নেই, এখানে জাস্ট আমরা শক্তির গ্যাপটা নিতেছি, শক্তির গ্যাপ নিতেছি। 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই, তখন আমরা 3 জুল শক্তি আমাদের এক্সট্রা শোষণ করতে হবে। তখন আমাদের 10 জুল হবে। 10 জুল হলে আমরা 2 নম্বর শক্তি স্তরে আমরা থাকতে পারবো। আমরা ফর্মুলা জানতাম, ই সমান এইচ এফ অর এইচ সি বাই ল্যামডা। প্রথম শক্তি স্তরের কম্পাঙ্ক যদি হয় F1, তাকে আমরা লিখতে পারি EHF1। দ্বিতীয় শক্তি স্তরের কম্পাঙ্ক যদি হয় F2, আমরা লিখতে পারি EF2 সমান HF2। এবং আমরা তার একটা ফর্মুলা জানি, E সমান AC বাই ল্যামডা। প্রথম শক্তি স্তরে যদি হয় তরঙ্গদৈর্ঘ্য মান ল্যামডা 1, আমরা লিখতে পারি E সমান AC বাই ল্যামডা 1। আর দ্বিতীয় শক্তি স্তরে আমরা লিখতে পারি E সমান AC বাই ল্যামডা 2। ওকে, আমরা এত পর্যন্ত আলোচনা হুম। করতেছিলাম না? হুম। আসলে আমরা ম্যাথগুলো খুব ইজিলি করে ফেলতে পারি। এবার এখানে আমরা একটা এনার্জি দিছিলাম, যদি আমরা এই এনার্জিটা দিতেছি না। দেখি তোমার বইয়ের মধ্যে কি যেন বলছিল আমাকে, একটা ফর্মুলা রয়েছে। আমরা তো এর চেয়েও আরো অনেক বেশি ফর্মুলা আলোচনা করছি না? কোথায় যেন আছে আমাদের বোরের মডেলটা, এইটা রাইট? হুম। এই যে দেখো আমাদের খুব সম্ভবত চিত্রের মধ্যে দেওয়া রয়েছে। আহ ধরো এখানে এদের মান হচ্ছে আমাদের 1। আচ্ছা ভাইয়া, বলো। এখানে একটা আদি আছে যে সাপেক্ষে আরো চিহ্ন দেওয়া আছে, এটা মানে কি? এই যে এর চিহ্ন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের শক্তি যে হইতেছে, শক্তি নির্গত হইতেছে। এই দেখো, শক্তি নির্গত হইতেছে। মানে যখন আমাদের, ধরো এটা হচ্ছে N1 এবং এটা হচ্ছে N2, বলো তো কার শক্তি বেশি? N2 শক্তি স্তরে থাকা ইলেকট্রনের শক্তি বেশি, না N1 শক্তি স্তরে থাকা ইলেকট্রনের শক্তি বেশি? এন এন টু থাকা ইলেকট্রন শক্তি বেশি। N2 শক্তি স্তরে থাকা। তখন যখন আমাদের এখানে ইলেকট্রন থেকে যখন এখানে ছিল, দেখো এখানে তারা গ্যাপ দিয়ে দিছে, মানে এখানে আগে ছিল, এখন এখানে চলে আসছে। তার মানে কি এখানে তারা ফাঁকা দিয়ে দিছে। এখান থেকে যখন আসছে তখন শক্তি শোষণ করবে না বিকিরণ করবে? শক্তি হচ্ছে বিকিরণ, শুভ শোষণ বিকিরণ করবে। বিকিরণ করবে অথবা ত্যাগ করবে অথবা নির্গত করবে না। এর জন্য তারা দেখো শক্তিটা বের হয়ে যাইতেছে, এভাবে তারা বুঝাইতেছে। বুঝতে পারছো? আচ্ছা। আর এখান থেকে যখন আমাদের এখানে আসবে তখন শক্তি লাগবে না, এক্সট্রা লাগবে না? হ্যাঁ। তখন শক্তিটা শোষণ করতে হবে। যদি কেউ না দেয়, তখন তারা পরিবেশ থেকে শক্তি শোষণ করে ফেলবে। এই দিকে শক্তি শোষণ করতেছে, এই ইলেকট্রনের মধ্যে যাইতেছে, ইলেকট্রন শক্তি শোষণ করে এই শক্তি স্তরে আসতেছে। N1, এটা হচ্ছে আমাদের N1, N2 সমান, N সমান 2 আর N সমান 1। N1 1 নম্বর শক্তি স্তরে থাকা ইলেকট্রনের শক্তি কম, যার সাথে সেটা শক্তিটা গ্রহণ করতে হচ্ছে। বুঝতে পারছো? মানে দেখো এখানে লেখা দিয়েছে শক্তি শোষিত হচ্ছে, রাইট? হুম। শক্তি নির্গত হচ্ছে। বুঝা গেছে বলো তো? হ্যাঁ। আমরা বইতে টাকা যে তার চেয়ে আমরা অনেকগুলো জিনিস বেশি আলোচনা করেছি, নো প্রবলেম। আমরা আরো বেশি বেশি থেকে বেশি আলোচনা করার চেষ্টা করব। এখানেই না, ইলেকট্রন, আমরা বলছিলাম না, যখন কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন থাকবে, যখন কোন একটা শক্তি স্তর রয়েছে, শক্তি স্তরে যখন ইলেকট্রন থাকবে তখন শক্তি শোষণও করবে না, বিকিরণ করবে না। যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে জাম্প করবে এবং মুভ করবে, তখন শক্তি আইদার শোষণ করবে অথবা বিকিরণ করবে। নিম্ন শক্তি স্তরে যখন উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি কি করে? বিকিরণ করবে। নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে, তখন শক্তি শোষণ করবে না? হ্যাঁ। হ্যাঁ। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন শক্তি কি করবে? ত্যাগ করবে, নির্গত করবে, বিকিরণ করবে, রাইট? হ্যাঁ। বিকিরণ ও নির্গত। তো এখান থেকে দেখো তো তুমি এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলা কি বুঝতে পারছো কিনা? আমরা কি এই সমান কত জানি? এইচ এফ না? হ্যাঁ। এই সমান কত জানি আমরা? এইচ এফ। বা তোমাকে শুরুতেই আমরা বলছিলাম তো, এফ কে অনেক স্থানে মিউ দ্বারা রিপ্লেস করে দিছে। ই সমান এইচ মিউ, মিউ লেখার দরকার নাই, ই সমান এইচ এফ দাও। এবং এফ সমান কত? সি বাই ল্যামডা না? দেখো এইচ এর এইচ, সি বাই ল্যামডা, ল্যামডা দিয়ে দিলাম। বুঝাইতে পারছি? হ্যাঁ। আমরা জানি ই সমান এইচ এফ। অনেক বইয়ের মধ্যে ই সমান এইচ মিউ লেখা রয়েছে। আমরা এইচ মিউ সমান জানি কত? সি বাই ল্যামডা। অথবা এফ সমান জানি কত? সি বাই ল্যামডা। এই জন্য এখানে লেখা আছে এইচ সি বাই ল্যামডা। এটা কার মান? এনার্জির মান। কার মান?
এনার্জির মান। শক্তির মান, এটাও ইর মান, এটাও ইর মান। এবং আমরা বলছিলাম যে এখানে সির বেগ হচ্ছে সাধারণত আলোর বেগ। সিকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? 3 × 10⁸ না? হ্যাঁ, কি বলতেছেন ভাই? আমরা বলছিলাম যে আলোর বেগের মান কত? 3 × 10⁸ না? সির মান 3 × 10⁸ না? কার বেগ? আলোর বেগ না? হুম, এবং এই যে এখানে এফ রয়েছে, এফ হচ্ছে কি আমাদের কম্পাঙ্ক না? হ্যাঁ। এনার্জি ফ্রিকোয়েন্সি রয়েছে বা কম্পাঙ্ক রয়েছে, এবং ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আমরা দেখে ফেলছিলাম, যেমন এখানে আমরা আলোচনা করছিলাম আহ ধরো বলতো এই গ্রাফটা কিসের গ্রাফ? এটা সাইন কসের। কস ফাংশনের গ্রাফ। তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমাদের কত থেকে পর্যন্ত কত পর্যন্ত, এরকম দুইটার না? দুইটা মিলে যে দৈর্ঘ্যটা হয় সেটাই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য না? দিয়ে করতে পারতাম না। এইটা না? এই এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান না? এতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের মান না? কি বলতে শুনতেছেন না? হ্যাঁ বলো। আমি বলতেছি যে হুম, এটা আমরা সাইন দিয়ে করতে পারতাম। করতে পারতাম। আমি আগে সাইনটা দেখাইছিলাম, এখন তোমাকে কসটা দেখাইলাম, নাথিং এলস। বুঝতে পারছো? হ্যাঁ। এতটুকু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান না, এই যে এতটুকু রয়েছে, এই এতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের মান না ল্যামডার মানে। মানে এরকম দুইটা মিলে, এরকম দুইটা অর্ধবৃত্তাকার যে জিনিস মিলে আমাদের ল্যামডা সাধারণত গঠিত হয়। ওকে, হুম। আমরা সেই জিনিসটা জানতাম, হোয়াট এভার। তো এখান থেকে জাস্ট এবার কি বুঝে গেছে বস? তোমার কি আর কোনো কোয়েকশন আছে থাকলে বলো, যাকে বলছিলে এবার যে ফর্মুলা রয়েছে। ওকে, কোয়েকশন কোয়েকশন আছে? কাইন্ডলি বলো। এখনো প্রশ্ন পাচ্ছি না। ওকে, প্রশ্ন এখনো পাচ্ছি না। যখন কোয়েকশন থাকবে তখন বললো। আমরা এখান থেকে ম্যাথ গুলো আলোচনা করার চেষ্টা করবো। তখন জাস্ট আমি অলরেডি ম্যাথ আলোচনা করে ফেলছি, জাস্ট তোমাকে দেখে দেওয়ার বাকি রয়েছে, নাথিং এলস। আচ্ছা, আমরা বোর মডেলের সাফল্যটা তুমি দেখতে পারো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা বোর মডেলের যে কি নিয়ে আলোচনা করতেছি, আমরা সীমাবদ্ধতা নিয়ে এই মুহূর্তে আলোচনা করার চেষ্টা করবো, রাইট? হ্যাঁ। ওকে, আচ্ছা ভাই, ও সাফল্য বলো ইয়া করি। বলো বলো। ও সাফল্য আলোচনা করি। সাফল্য আলোচনা করার চেষ্টা করবো, ওকে। আচ্ছা দেখো তো, বোর মডেলের সাফল্যটা আমাদের কি ছিল বলতে পারো? যেমন ধরো আমরা নতুন একটা জিনিস নিই। দেখা যাচ্ছিল আকার আকৃতির সম্মুখে দাঁড়ানো হয়েছে। 2 নম্বর পয়েন্ট দেখো তো, এখানে খুব সোজা রয়েছে। আমরা এখান থেকে মানে রাদারফোর্ড কি বলছিল, এটা যদি রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ড কি বলছেন? সৌরজগতে সূর্যের চারদিকে উনি কার সাথে কম্পেয়ার করছিলেন? সৌরজগতের সাথে কম্পেয়ার করছিলেন না? হ্যাঁ। তার মানে উনি বলো, উনি কি আকাশ সম্পর্কে কোনো ধারণা দিছেন? না। আমরা যদি বুর এর সাফল্য, নট বুরের সাফল্য, অ্যাকচুয়ালি বুর মডেলের সাফল্য বুঝাইতে পারছি। তো রাদারফোর্ড কি হ্যাঁ। বলছেন? রাদারফোর্ড আলোচনা করছেন, কম্পেয়ার করছেন সৌরজগতের সাথে, রাইট? হ্যাঁ। উনি কি বলছেন যে আকার সম্পর্কে ধারণা দিয়েছেন, আইদার গোলাকার বলছেন অথবা বৃত্তাকার বলছেন অথবা উপবৃত্তাকার বলছেন? কে বুড়ো? না, রাদারফোর্ড কিছু কিছু বলছেন, না। বলেন নাই। বাট এই কথাটা বলছেন কে? বুর বলছেন না? হ্যাঁ। যেহেতু বুর, তার মানে কি বুর কি বলছেন? বৃত্তাকার বলছেন না? তার মানে কি উনার তুলনায় একটা সাফল্য না? কম্পেয়ার টু রাদারফোর্ড এটা একটা বুরের সাফল্য না? উনি আকারটা বলে হ্যাঁ। দিছেন, বলেছেন না? হ্যাঁ। এর মধ্যে উনি আকৃতি নিয়ে আলোচনা করছিলেন না? আমি জানি না বই আকৃতি নিয়ে আলোচনা আলোচনা করা হয়েছে কিনা, দেখে যাও বইয়ের মধ্যে। আমি সংশ্লিষ্ট আগামীতে গেছে। আচ্ছা, এখানে নাই। তা আমরা আরেকটা, আমরা কি এখানে বইয়ের মধ্যে নাই? দেখো আমি আরেকটা আলোচনা করতে পারি না? উনি কি আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিয়েছিলেন? মানে নির্দিষ্ট সাইজ সম্পর্কে কোনো ধারণা দিয়েছিলেন? এটা আকৃতি সম্পর্কে ধারণা তাই। দিয়েছিলেন। আকার সম্পর্কে কি কোনো ধারণা দিয়েছিলেন রাদারফোর্ড? না। বাট উনি বলছেন না যে আমাদের নির্দিষ্ট কিছু নির্দিষ্ট ব্যাসার্ধ বলে দিচ্ছেন না? হ্যাঁ। তার মানে কি সোজা বাংলায় 1 নম্বর বোর্ডের সাফল্য আমরা বলতে পারি বোর মডেলের, রাদারফোর্ডের মডেলে আকার এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই, বাট বোর মডেলে কি আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ। 1 নম্বর পয়েন্ট কি বুঝতে পারছো? হ্যাঁ। আমাদের বোর মডেলে বলা হয়েছে না যে ব্যাসার্ধ আমাদের নির্দিষ্ট র্যান্ডম ব্যাসার্ধ থাকতে পারবে না, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার বেশ কিছু কক্ষপথ রয়েছে। এই লাইনটা লিখে ফেলতে পারো, যেগুলো আমরা বোর্ড থেকে জানতে পারি। কোয়েকশন আছে থাকলে বলো। না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আহ আমরা কি এই বলতো এই বুর মডেল, রাদারফোর্ডের মডেল শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে কিছু ধারণা দিয়েছে? কে রাদারফোর্ড? হ্যাঁ না। হ্যাঁ।
শক্তি শোষণ করলে কি হয় না বা বিকিরণ করলে কি হয় সে ধারণা দিছে? না শক্তি শোষণ করলে কি হয়, শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে কোনো ধারণা নাই। বাট তুমি কি বুর মডেল থেকে এগুলা কি জানতে পারো বা কি পারো না? পারি। বাট বুর মডেল থেকে যেটা আমরা জানতে পারি, আমরা কি বলতে পারি না বুর মডেলের সাফল্য কার তুলনায় সাফল্য, রাদারফোর্ডের তুলনায় সাফল্য না? বুর মডেল থেকে আমরা জানতে হ্যাঁ পারি না? হ্যাঁ এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বোর রাদারফোর্ডের মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, নির্দিষ্ট আকার এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় নাই। অন দা আদার এন্ড আমাদের এই যে বোর মডেল রয়েছে, বোর মডেল থেকে আমরা আকার এবং আকৃতি বলা হয়েছে, যেমন আকৃতি বলা হয়েছে আমাদের বৃত্তাকার এবং নির্দিষ্ট ব্যাসার্ধ বলা হয়েছে। অর্থাৎ বোর মডেলের সাফল্য হিসেবে আমরা কি বলতে পারি, এখানে আকার এবং আকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, রাইট? হ্যাঁ সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা বলতে পারি রাদারফোর্ডের পরমাণু মডেলের শক্তি শোষণ করলে কি হয় বা বিকিরণ করলে কি হয়। সোজা বাংলা, শক্তি শোষণ বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেয় নাই, বা বোর মডেল থেকে আমরা শক্তি শোষণ করলে কি হয় বিকিরণ করলে কি হয় সেটা আমরা বলতে পারি না। এবং এত এই কথাটা তুমি চাইলে লিখে ফেলতে পারো যে ইলেকট্রন শক্তি শোষণ করে কি করবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে না? হ্যাঁ এটা তুমি চাইলে লিখে ফেলতে পারো আরো অ্যাডভান্সে যাওয়ার জন্য। তার মানে স্যার কি বুঝে নিবে যে তুমি আলটিমেটলি আসলে জানো জিনিসটা, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে শোষণ করে। এবং আমাদের কি যাবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে কি করে, শক্তি বিকিরণ করে না? হ্যাঁ তুমি যে এই কথাটা লিখে ফেলতে পারো না, এটা কি সাফল্য না? এটা কি বুড়ে সাফল্য বলতে পারো না? হ্যাঁ তুমি তোমার মতন করে লেখার চেষ্টা করো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা বর্ণালী নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করতেছি। বর্ণালী, বর্ণালী তো আমরা, বর্ণালী কি বুঝো? সোজা বাংলা তোমাকে যদি আমি বলার চেষ্টা করি, ওয়ান কাইন্ড অফ আলো, ওয়ান কাইন্ড অফ উজ্জ্বলতা, ওয়ান কাইন্ড অফ রং, ওয়ান কাইন্ড অফ কালার, রাইট? হ্যাঁ তার মানে যখন আমাদের শক্তি, শুনো, শক্তি যখন শোষণ করে বা বিকিরণ করে আমরা, তুমি কি জানো যে আমাদের রংধনুতে কয়টার রং রং রয়েছে বলতে পারবা? 7টা রং। এই 7টার নাম কি বলতো? বেনি, ও হাঁস, লাল, নীল, ও কলা না? নীল, গোলাপি, আসমানি, বা বেগুনি। এই লাইনটা না, বেনি, হাঁস ও কলা না? বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আসমানি, জন্তুস মানে কি সবুজ, অ মানে কি হলুদ, ক মানে কমলা, ল মানে লাল। বুঝাইতে পারছি? হুম। হ্যালো? হ্যাঁ শুনতেছি ভাইয়া। আমাদের এই যে সাদা রং রয়েছে, সাদা রঙের মধ্যে আমরা কয়টা রং দেখতে পাই? 7টা রং না? হ্যাঁ সেগুলা কি? বেনি, হাঁস, অকলা না? হুম। বেনি, হাঁস, অকলা, এই লাইনটা জাস্ট মাথায় রাখতে পারো। এখান থেকে বে হ্যাঁ মানে কি? বে মানে কি বেগুনি না? হ্যাঁ নি মানে কি নীল না? হুম। আ মানে কি আসমানি না? স মানে কত সবুজ হ্যাঁ না? এই লাইনটা মাথায় রাখার চেষ্টা করে কাজে লাগতে পারে। হ মানে কি হলুদ না? হুম। ক মানে কি কমলা না? হ্যাঁ ল মানে কি লাল না? হুম। ওকে, এই যে আমাদের এই যে সাদা আলো রয়েছে না, সাদা আলো, সাদা যে আলো রয়েছে, আমরা যে আলোটা সাধারণত দেখতে পাই, এই সাদা আলোকে যদি তুমি স্প্লিট করো, কি করো? হ্যালো? হুম। সাদা আলোকে যদি তুমি ভেঙে ফেলো তাহলে আমরা 7টা রং দেখতে পাবো। সাদা আলোকে ভাঙবা কিভাবে জানো? কি হবে? যদি তুমি পরীক্ষা করে দেখতে চাও, বাজার থেকে একটা প্রিজম কিনে নিয়ে আসো, কিনে আসো। প্রিজম মানে? হ্যাঁ, দোকানে গিয়ে যদি বলো তাহলে তোমাকে বলে দিবে যে আসলে আমাকে একটা প্রিজম দেন। প্রিজম দেন, সাপোজ একটা আয়না চিন্তা করো, আয়নার মধ্যে দিয়ে আলো পাস করা, বা একটা গ্লাস চিন্তা করো, গ্লাসের মধ্যে দিয়ে আমরা আলো পাস করাইতে পারি কি পারি না? পারি। সেই মধ্যে তুমি দোকানদারকে বললো যে আলটিমেটলি আমাকে একটা প্রিজম দেন, প্রিজমটা নিয়ে আসতে পারো। তখন প্রিজমের মধ্যে তুমি যদি লাইটের আলোটা ধরো, দেখবা 7টা রঙে ভাগ হয়ে গেছে। তুমি যদি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, রাইট? হুম। ওকে, তো চিন্তা করো প্রিজমটা আমাদের, মানে কি আয়না? বলো। প্রিজম মানে কি আয়না? প্রিজম মানে কি আয়না? প্রিজম মানে আয়না না, ওয়ান কাইন্ড অফ মানে হেক্সাগোনাল একটা জিনিস রয়েছে, একটা অবজেক্ট রয়েছে, হেক্সাগোনাল একটা জিনিস রয়েছে, সাধারণত কিনতে পাওয়া যায় তুমি যে কোনো দোকানে। যেমন আয়না টায়না এরকম যে দোকানগুলো রয়েছে অনেক বড়, এইখানে তুমি গেলে পাবো। যদি কিনতে চাও, পরীক্ষা করে যদি দেখতে চাও, হোয়াট এভার, তুমি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 6 এরকম একটা কনসেপ্ট ওখানে রয়েছে, প্রিজমের কনসেপ্ট, তখন ওখানে বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে, আমরা স্কিপ করতেছি এই কথাটা। হ্যাঁ যাই হোক না কেন, তো বর্ণালী আমরা জিনিসটা বলছিলাম তো, এই যে বর্ণালী রয়েছে মানে একটা কালারের সিস্টেমে, নাথিং আছে। যখন আমরা বিষয়টা হচ্ছে এরকম, আমরা প্রিভিয়াস পেজের মধ্যে যদি যাই, আমরা তখন এক স্থান থেকে আরেক স্থানে যাই না? হ্যাঁ সাধারণত যখন আমরা, এটা ধরো নিউক্লিয়াস, এটা ধরো আমাদের নিম্ন শক্তি স্তর মানে ফার্স্ট শক্তি স্তর, এবং ওটা হচ্ছে আমাদের সেকেন্ড শক্তি স্তর। কার শক্তি বেশি, সেকেন্ড শক্তি স্তরের না ফার্স্ট শক্তি স্তরের?
হচ্ছে যে সেকেন্ড শক্তি স্তরের শক্তি বেশি না? হুম যখন ওইখান থেকে ওইখানে একটা ইলেকট্রন আসবে তখন তুমি একটা কালার আর একটা আলোর বা একটা উজ্জ্বলতা দেখতে পাবা। ওই জিনিসটাকে সাধারণত বর্ণালী বলছে। বর্ণালী কনসেপ্ট নিয়ে আমরা পরবর্তীতে অনেক ডিপলি আলোচনা করার চেষ্টা করবো। বাট আপাতত কি একটু বেসিক পাইছো? হুম আর একটা জাস্ট আলো সৃষ্টি হচ্ছে বা একটা বর্ণালীর সৃষ্টি হয়। তার মানে কি আমরা বোর মডেল থেকে বলতো রাদারফোর্ডের মডেল থেকে কি আমরা বর্ণালীর কনসেপ্টটা জানতে পারি? রাদারফোর্ডের মডেল থেকে বর্ণালীর কনসেপ্ট জানতে পারি? হ্যাঁ রাদারফোর্ডের মডেল থেকে আমরা বর্ণালী কনসেপ্ট জানি না, বাট আমরা বোর থেকে বর্ণালী কনসেপ্ট জানি না। হ্যাঁ এটা তার সফলতা না? হ্যাঁ তাহলে বলো তো সফলতা আমরা কি বলতে পারি? বোরের সফলতা কি একটু কাইন্ডলি বলো। এক নাম্বার কি হচ্ছে এই আকার দেখেন না সম্পর্কে? ভাই, এটা কি ও সরাসরি বলছে? হ্যাঁ, ওইখানে ওদের আলোচনা রয়েছে, হয়তো তোমার বইয়ে নাই বাট অনেক ডিপলি আলোচনা করেছে। ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে গেলে তুমি দেখতে পাবা। আমার বলো তো আমাদের কি অবস্থা, আমরা বলো তো আমাদের কি বলছে আমাদের মডেল সাফল্য, বোর্ডের সাফল্য কি একটু কাইন্ডলি বলার চেষ্টা করো প্লিজ। তো হচ্ছে সৌরজগতের মানে আকার আকৃতি ইয়া সম্পর্কে ধারণা রয়েছে, রাইট? যা বোর্ডে রাদার বোর্ডে দেওয়া হয় নাই, ঠিক আছে? ঠিক আছে না? হ্যাঁ, তারপর হচ্ছে জাস্ট শক্তি মানে জাস্ট ওনার বিকিরণ মডেলটাকে, এবং মানে ওনার মডেলটাকে একটু আমরা সাজিয়ে গুছিয়ে বলে দিব, আর কিছুই করবো না। দুই নাম্বার কি বলছে বলতো? শক্তি বিকিরণ, তারপর শক্তি হচ্ছে শোষণ শক্তি করলে কি করলে, শোষণ। বিকিরণ করলে কি হয় সেগুলো বলছে না? হ্যাঁ বর্ণালী সম্পর্কে ধারণা দিছে না? হ্যাঁ জাস্ট ওর মডেলটাকে আমরা জাস্ট ঘুরিয়ে পিছিয়ে বলে দেবো যে রাদার বোর্ডে বলে নাই, বোর্ডে বলছে সেটাই। এরপরে কি কৌণিক ভরবেগের ধারণা দিছে না? হ্যাঁ তুমি কিন্তু লেখা বলো যে উনি কৌণিক ভরবেগ সমান কি বলছে, কৌণিক ভরবেগ সমান বলো এমবিআর সমান কি বলছে? এমবিআর সমান হচ্ছে যে এনএস বাই টু বাই না? NH/2 ভাই। সেটা আমরা কৌণিক ভরবেগের ধারণা কোথা থেকে জানতে পাই? কৌণিক ভরবেগ কিভাবে বের করতে হয় বা কৌণিক ভরবেগের ধারণা আমরা বোর্ড থেকে পাই, বাট রাদার বোর্ডে কি আলোচনা করা হয়েছে? না, তো তুমি এটা বলে দাও, এটা কি আমাদের বইয়ের মধ্যে দেখা রয়েছে? দেখি তো। খুব সম্ভবত নাই, রাইট? এটাও তো একটা সাফল্য বলতে পারো না, ঠিক আছে না? হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতেছেন? শুনতে পাচ্ছ? হ্যাঁ তাহলে কি তুমি সাফল্য বুঝতে পারছো বলো তো? হ্যাঁ আমরা যে তিনটা মডেল ছিল, তিনটা মতবাদ ছিল, তিনটা মতবাদকেই আমরা তিনটা সাফল্য বলে দিতে পারি। যদি তুমি বর্ণালী আলোচনা না করতে চাও, কোন রকম কোনো অ্যাকশন আছে থাকলে বলো। না, ওই যে বর্ণালী আলোচনা করছেন না উনি সাধারণত আহ আচ্ছা বলো তো হাইড্রোজেনের মধ্যে কয়টা ইলেকট্রন রয়েছে? একটা। তো যে সকল পরমাণুতে বা পরমাণুর আয়নের মধ্যে, সোজা বাংলায় তাদের ক্ষেত্রে এই বর্ণালীর কনসেপ্টটা উনি ব্যাখ্যা করতে পারছেন, যাদের মধ্যে একটা ইলেকট্রন রয়েছে। কয়টা ইলেকট্রন রয়েছে? একটা ইলেকট্রন। মানে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালী সম্ভব। কয়টা ইলেকট্রন বিশিষ্ট? একটা ইলেকট্রন বিশিষ্ট। একটা ইলেকট্রন। উনি কি ধরো, বাট বাস্তবে তো অনেক পরমাণু রয়েছে, যেমন যেমন 118টা ইলেকট্রন রয়েছে, 10টা ইলেকট্রন রয়েছে, 20টা ইলেকট্রন রয়েছে। তাদের ক্ষেত্রে কি বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব? না, উনি শুধু একটাই। উনা- ওনার কনসেপ্টের মাধ্যমে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারেন, রাইট? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, যখন আমরা এর কি বলে সীমাবদ্ধতা বলি, তখন আমরা এটাকে এর সীমাবদ্ধতার মধ্যে বলে দিতে পারি না যে উনি ওনার ওনার মডেল দিয়ে বা ওনার থিওরি দিয়ে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, বাট যদি আমাদের একের অধিক ইলেকট্রন থাকে তখন কি আমরা বর্ণালী ব্যাখ্যা করতে পারবো? না। ওটা যে আমরা সীমাবদ্ধতার মধ্যে বলে দিতে পারি। যাই হোক না কেন, তুমি কি ওনার সফলতা বুঝতে পেরেছো সেটা বলো কাইন্ডলি। উনি তিনটা হ্যাঁ বলছেন, আমরা চার পাঁচটা দিতে, চারটাই দিতে পারি। ওনার তো তিনটা তিনটা থিওরি আছে না? হ্যালো। হুম ওনার তিনটা মতবাদকে বলে দিব, আরেকটা মতবাদ তিনটেই, এটা বাদ দিয়ে তুমি চাইলে বলে দিতে পারো যে ওনার মাধ্যমে যে কি করা যায় সেটার নাম হচ্ছে কৌণিক ভরবেগ বের করা যায়। আর চাইলে দিতে পারো যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বুরের পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যায়। কোয়েকশন থাকলে কাইন্ডলি বলো। হ্যাঁ ওকে, মানে যদি পসিবল হয় ক্যামেরার সামনে সে কাইন্ডলি আমাকে সবগুলো মডেল একটু বলার চেষ্টা করো, মানে সাফল্যটা বলার চেষ্টা করো। সাফল্য আর কিছুই না, জাস্ট ওনার মডেলটাকে ঘুরিয়ে পিছিয়ে বলে দিব, নাথিং এলস। হ্যাঁ বলো। প্রথম হচ্ছে যে উনি হচ্ছে যে ইয়া পরমাণু আকার আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারছে। হ্যাঁ, গ্রেট, দেন। তারপর হচ্ছে যে উনি শক্তি শোষণ, তারপর শক্তি বিকিরণ কিভাবে হয় এই সম্পর্কে ধারণা নিছে। গ্রেট, হ্যাঁ, যা আমাদের রাদারফোর্ডে আলোচনা করা হয়নি, জাস্ট রাদারফোর্ড কেউ নিয়ে আসবা, রাদারফোর্ডে হয় নাই, হয় নাই, হ্যাঁ, বলো দেন। তো উনি হচ্ছে যে
কৌণিক হাইড্রোজেনের একটা যে পরমাণু থেকে যে বর্ণালী সৃষ্টি ব্যবহার করা যায়, বর্ণালী সৃষ্টি হয় তার ওইটা। দ্বারা নাম দিয়েছেন না, হ্যাঁ। বর্ণালী ব্যাখ্যা করছেন, কিন্তু রাদারফোর্ড করে নাই, রাইট? হুম। আরেকটা কথা আমি কি বলতে পারি, আরেকটা কথা আমি ডি নাম্বারে বলতে পারি না, উনি এই কৌণিক ভরবেগ আলোচনা করেছেন বাট রাদারফোর্ড করে নাই। হ্যাঁ। কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ আলোচনা করেন, রেখে দিও না, উনি কৌণিক ভরবেগ কিভাবে বের করতে সেটা দাও। উনি কৌণিক ভরবেগ mvr সমানnh/2 পাই আলোচনা করেছেন, বা ওনার দেওয়া রয়েছে ওনার মডেলের সাহায্যে, বা কৌণিক ভরবেগ বের করা যায়, যে ওর করসপন্ডিং ফর্মুলাটা বা এক্সপ্লেনেশনটা কাইন্ডলি লিখে দিও। কিন্তু রাদারফোর্ড সেটা করতে পারে নাই, রাইট? ওকে, হ্যাঁ। সাফল্যকে মুখস্থ করার মতন কিছু নেই, জাস্ট ওর মডেলটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে দিব, নাথিং এলস। লাইক শিয়ালের মতন করে ওর বাচ্চাকে, যেমন কি করছিল, 7টা বাচ্চা ছিল না, কুমির দিয়ে গেছিল না, হ্যাঁ। শিয়াল একদিনে টাকে পেলো, বাদ বাকি 6টা বাচ্চাকে দেখায় একবার, পরবর্তী কি করে একটা বাচ্চাকে আরেকবার দেখা, 7টা দিয়ে কুমিরকে বুঝ দেয়, এরকম না? যখন কে একটা বাচ্চা চলে আসলো, তখন একটা বাচ্চাকে 7বার 7 ধরনের কাপড় পরিয়ে দেখায়। সেম হতে আমরা জাস্ট সাফল্যটাকে মডেলটাকে ঘুরিয়ে বলে দিব, নাথিং এলস। ওকে, আশা করি আমরা হ্যাঁ। আমাদের মতন করে আর সুন্দর করে লিখতে পারবো, যদি তোমার বাংলা ভাষাটা কি থাকে, বাংলা ভাষাটার প্রতি যদি তুমি রিচ থাকবে, বা তোমার যদি বাংলা ভাষাটা খুব ভালো করে আয়ত্ত থাকে। ওকে, ঠিক আছে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ। ওকে বস, আসো আমরা পরবর্তী কনসেপ্টের দিকে যাই। বুরের কি যাই, বলো তো, বুরের এবার আমরা সীমাবদ্ধতা যাই। বুরের কি একটা সীমাবদ্ধতা তুমি বলতে পারবা, বলো তো? হ্যাঁ। বলো তো কি একটা সীমাবদ্ধতা কি বলতে পারো? সীমাবদ্ধতা হচ্ছে যে আহ বলো। আচ্ছা, আমরা সীমাবদ্ধতা এখানে লিখে ফেলি। আমরা সীমাবদ্ধতা বলছিলাম না, উনার মডেল দিয়ে আমরা কয়টা ইলেকট্রনের কয়টা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারি? মাত্র একটা। সীমাবদ্ধতার মধ্যে বলো, বোর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট, কয়টা ইলেকট্রন বিশিষ্ট? একাধিক একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব নয়। পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব নয়, ঠিক আছে? হ্যাঁ। রিয়াকশন আছে থাকলে বলো। না। আচ্ছা, উনি বলছে নাকি যে এই যে বর্ণালীটা সৃষ্টি হয় না, বর্ণালীতে সাধারণত আমরা একটা রেখা পাবো, কয়টা রেখা পাবো? একটা। আবার তো এই জিনিসটা আমরা এত বেশি এক্সপ্লেন করতে চাইতেছি না। এই যে বর্ণালী সৃষ্টি হচ্ছে, বর্ণালীতে সাধারণত একটা মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে ধর একটা রেখার পাওয়ার কথা, একটা রেখা পাওয়া, এরকম একটা রেখা পাওয়ার কথা। আমরা বর্ণালী সম্পর্কে এখনো বেশি কনসেপ্টটা ক্লিয়ার না, বাট তুমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করো। উনি যে বর্ণালী বলছেন, বর্ণালীতে মাত্র একটা রেখা পাওয়ার কথা, কিন্তু অনেক শক্তিশালী যন্ত্র রয়েছে, দেখা গেছে যে এই যে রেখাটা রয়েছে, রেখাটা আবার একাধিক রেখায় বিভক্ত। কি বললাম বলো তো? একাধিক বিভক্ত বলতেছি না। শক্তিশালী যন্ত্র দিয়ে যদি তুমি পরীক্ষা করো, তাহলে দেখা গেছে যদি আমরা শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করি, তাহলে দেখা গেছে যে একটা রেখা একাধিক রেখায় কি বিভক্ত, রাইট? হ্যাঁ। আমাদের শক্তিশালী যন্ত্র মানে বুঝতে পারছো, কোনো হেভি যন্ত্র দিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করি, তাহলে দেখা গেছে যে উনি বলছেন বর্ণালীতে কয়টা রেখা পাবো বলতো? একটা। বাট উনি বলছেন একটা রেখা পাবো, উনি এটাই বলছেন, হয়তো আমাদের বইটা আলোচনা করার নেই, কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের বইয়ের মধ্যে উনি বলছেন যে বর্ণালীতে মাত্র একটা রেখা পাই, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে দেখা গেছে যে একটা বাস্তবে একটা রেখা থাকে না, একটা রেখা আরো অনেকগুলো রেখা কি থাকে, বিভক্ত থাকে, রাইট? হ্যাঁ। বাস্তবে ওই একটা রেখা আরো অনেকগুলা রেখায় বিভক্ত থাকে। আর 3 নম্বর পয়েন্টটা একদম ইজি। উনি কি বলছেন, ওই যে পরমাণুর আকার মানে আকৃতিটাকে কি বলছেন, বৃত্তাকার বলছেন না? হ্যাঁ। বাট বাস্তবে বৃত্তাকার থাকতে পারে অথবা উপবৃত্তাকার থাকতে পারে, বুঝতে পারছি। বাট বাস্তবে হ্যাঁ। উপবৃত্তাকার সম্ভব, তিনি উপবৃত্তাকার বলেন নাই। কোন রকম কোনো কি অ্যাকশন কাইন্ডলি বলো প্লিজ, আমার বইটা একটু দেখি। আসলে বলো তো। ওই বলো বল নাই, বলো বলো। মানে কি ওই শুধু বৃত্তকারটা বলছে না, হ্যাঁ, বৃত্তাকার উপবৃত্তকারে বলছে, সব। উপবৃত্তাকার বলেন নাই, রাইট? কেন? আমরা হয়তো উনি এই জিনিসটা জানতেন না, তাই উনি বলেন নাই। আমরা যেমন ধরো আলোচনা করছিলাম না, যে উনি কোথায় যেন আলোচনা করছিলাম, যে উনি ভুল বলছিলেন। আহ দেখো, আমাদের অধিকাংশ স্থান ফাঁকা, আকার আকৃতি সামগ্রিকভাবে, তুমি আমাকে কোয়েশ্চেন করছিলে, আমি একটা স্থানে কোয়েশ্চেন করছিলে, বাস্তবে কি এটা কি প্রমাণিত যে আকারটা অলওয়েজ গোলাকার হবে, এরকম একটা কোয়েশ্চেন করছিলেন আগে? হ্যাঁ। মনে আছে যে আকারটা কি অলওয়েজ গোলাকার, এটা কি ফিক্সড? তখন আমি কি বলছিলাম যে আলটিমেটলি আকারটা গোলাকার সম্ভব, গোলাকার উনি বলছেন, বাট বাস্তবে উপবৃত্তাকার এবং তোমাকে আর কনসেপ্ট বলছিলাম আমি, যে উপবৃত্তাকার এই কনসেপ্টটা আমরা, উপবৃত্তের কনসেপ্টটা, এখানে বেশ কিছু কনসেপ্ট রয়েছে, উপবৃত্ত রয়েছে, পরাবৃত্ত রয়েছে, অধিবৃত্ত রয়েছে।
এখানে হ্যালো, 833 হ্যাঁ বলো। এটা ভাই ত্রিভুজাকার হতে পারে না? ত্রিভুজাকার, না ত্রিভুজাকার সম্ভব নয়। আর হইলেও বাস্তবে চতুর্ভুজ থাকলে সম্ভব। তারা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি ত্রিভুজাকার, থাকলে আমাদের বইয়ের মধ্যে থাকতো, আমরা নিঃসন্দেহে পাইতাম। আচ্ছা, এই কনসেপ্টগুলো নিয়ে তুমি এটা ম্যাথমেটিক্সের সেকেন্ড নাম্বার চ্যাপ্টারের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6-এ জানতে পারবো হোয়াট এভার। উনি কি বলছেন আকৃতিটা বৃত্তাকার, বাট বাস্তবে কি এরকম সম্ভব উপবৃত্তাকার বা ডিম্বাকার, রাইট? হুম। তাহলে প্লিজ কাইন্ডলি এসে আমাকে তুমি একটু সীমাবদ্ধতা একটু বলার চেষ্টা করো, একটু ক্যামেরার সামনে এসে আমি আশা করবো সীমাবদ্ধতা বলবো। সীমাবদ্ধতা কি বলতো? প্রথম ও ইয়া ইয়া হচ্ছে একটা মাত্র হচ্ছে যে ইলেকট্রন, পরমাণুর ইয়া একটা মাত্র ইয়া পরমাণু, বর্ণালী একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, একটা পরমাণু না, একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। পরমাণু হাইড্রোজেনের হুম। ইয়া বর্ণালী আলোচনা করছে, কিন্তু অন্য সব পরমাণু সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। হ্যাঁ, যদি একাধিক ইলেকট্রন থাকে, রাইট, পরমাণুর মধ্যে যদি কয়টা ইলেকট্রন থাকে, একাধিক ইলেকট্রন থাকে, তাহলে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। পারে না। তারপরে কি বলছেন বর্ণালীতে কয়টা রেখা থাকার কথা? আকার আকৃতি শুধু বৃত্তাকার বলছে, এটা হুম। উপবৃত্তাকার হতে পারে বলে নাই। হ্যাঁ এক্স্যাক্টলি। আর একটা কথা বলছেন উনি বর্ণালীতে কয়টা রেখা থাকার কথা, একটা রেখা থাকার কথা, কয়টা রেখা থাকার কথা? একাত্তর থাকার কথা বলছে। কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় একটা রেখা আর অনেকগুলো রেখা কি, আরো অনেকগুলো লেখা থাকতে পারে। আর অনেকগুলো রেখা না, অনেকগুলো রেখায় বিভক্ত, রাইট, ওই একটা রেখার মধ্যে অনেকগুলো রেখার পার্টিশন রয়েছে এভাবে, রাইট। হ্যাঁ। এবার চিন্তা করো বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা সম্ভব, কিন্তু যদি পরমাণুর মধ্যে একাধিক ইলেকট্রন থাকে তখন বর্ণালী ব্যাখ্যা করা যায় না, রাইট। হুম। 2 নম্বর হচ্ছে 130 স্তর থেকে 160 স্তর যখন মানে বর্ণালীতে একটা মাত্র রেখা পাওয়ার কথা, কয়টা রেখা পাওয়ার কথা? একটা। কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় মানে মানে একটা মাত্র রেখা মানে প্রতি অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, প্রতি মানে এই যে রেখাগুলো রয়েছে রেখাগুলা অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখা বিভক্ত, বা প্রতিটা মানে ওই যে প্রতিটা রেখা অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, ঠিক আছে, হ্যাঁ। যা এই মডেলে আলোচনা করা হয় নাই বা এই মডেলের সাথে ব্যাখ্যা করা সম্ভব না। আর 3 নম্বর কনসেপ্টটা আমাদের একদম ইজি, সেটা হচ্ছে বুর মডেল অনুসারে পরমাণু শুধু বৃত্তাকার কক্ষপথ বলা হয়েছে না, হ্যাঁ। কিন্তু প্রমাণিত হয়েছে বৃত্তাকার নয় উপবৃত্তাকারও থাকতে পারে, রাইট, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, ঠিক আছে। হ্যাঁ। এবার তুমি এক্সপেরিমেন্ট করে দেখো ত্রিভুজাকার কি সম্ভব, ইটস ইয়োর মানে রেসপন্সিবিলিটি। হ্যাঁ, সম্ভব হতে পারে, এখন আবিষ্কার। হ্যাঁ তুমি চিন্তা করে দেখো আবিষ্কার করতে পারো কিনা, আবিষ্কার হয় নাই ভালো কথা, আবিষ্কার করতে পারো কিনা, মিনিমাম গবেষণা করে, রাইট, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো কি বুঝতে পারছো, বুরের মডেল রাদারফোর্ডের মডেল, আমরা অনেক একটা কনসেপ্ট শেষ করে ফেলছি, আমাদের বাদ বাকি চ্যাপ্টার গুলো খুব দ্রুত আমরা শেষ করে যাবো। ওকে, এই জিনিসটা কি বুঝে গেছো? প্রথমে আমরা আলোচনা করছি থমসনের মডেল যা নাই, রাদারফোর্ডের মডেল, বুর পরমাণু মডেল, এরপরে আমাদের কি এখানে বেশ কিছু শক্তির কনসেপ্টটা দেখলাম, এবং বুরের সাফল্য, রাদারফোর্ডের সাফল্য, রাদারফোর্ডের সীমাবদ্ধতা, বুরের সীমাবদ্ধতা, বুরের সাফল্য। বলো তো কোনো কি অ্যাকশন আছে কিনা, কাইন্ডলি বলার চেষ্টা করো। বুঝছি। শিওর, ওকে, আজকে তোমার ম্যাডাম আসবেন, হ্যাঁ। আজকে তোমার ম্যাডাম আসবেন। আজকে আজ শেষ করে দেন, ওকে আসতে পারে তো। ওকে ওকে, আমরা শেষ করে দিয়েছি। এবার আমরা খুব দ্রুত চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গতকাল এক্সাম, গতকাল আসছিলেন, হ্যাঁ। গতকাল আসছিলেন। ম্যাডাম, হুম হুম। না আসে নাই ম্যাডাম, সেজন্য তার মানে এক্সামও দেয়নি, পরীক্ষা ওকে। দিতে পারে। ইয়েস। ওকে, এই জিনিস আমাকে বলতে হবে। এবার আসলে আমরা শুরুতে বেশ কিছু কনসেপ্ট বাদ বাকি দিয়ে বাকি বাকি রেখে গেছিলাম না, আমি আসলে আমাকে 5 মিনিট কন্টিনিউ করতেছি, কেমন? হুম। হ্যালো। হ্যাঁ, শুনতেছি ভাই। এই 5 মিনিট আমরা 5 মিনিট কি কন্টিনিউ করবো না এখানে স্টপ করে দিব? না করেন, অসুবিধা নেই। ওকে, এবার আসলে আমরা এখানে যে বেশ কিছু টার্ম ছিল আমরা টার্মগুলো আলোচনা করে ফেলি, আমি এখানে স্কিপ করে গেছিলাম না, সেগুলো কি ছিল আমাদের মৌলিক পদার্থ না, হুম। মৌলিক পদার্থ, মানে ধরো একটা লোহা রয়েছে, একটা লোহার খণ্ড রয়েছে, এই যে লোহা রয়েছে, লোহার খণ্ড রয়েছে, এই লোহা বা যে কোনো পদার্থ যার মধ্যে শুধুমাত্র এই আয়রনের পরমাণু থাকবে, অন্য কোনো মৌলের পরমাণু থাকবে না, কি বললাম, এখানে শুধুমাত্র আয়রনই রয়েছে, যেমন এখানে গোল্ডের কিছু থাকবে না, এখানে যেমন ধরো আমাদের সিলভারের কিছু থাকবে না, শুধুমাত্র সিলভার আয়রন রয়েছে, আয়রনেরই থাকবে। মানে আমাদের সাপোজ চিন্তা করো একটা তসবি রয়েছে, তসবির মধ্যে একই আকৃতির সব জিনিসগুলো থাকবে, সেম পদার্থের, সেম জিনিসের, তখন ওই সকল পদার্থকে আমরা বলতে পারি মৌলিক পদার্থ বা মৌলিক জিনিস। শিওর। হ্যাঁ। মানে ওইখানে আয়রন আছে, আয়রনের পরমাণু থাকবে, অন্য কোনো পদার্থের পরমাণু থাকবে না, ওইখানে অরাম থাকবে না, থাকলে সবটি অরাম, সবগুলো পরমাণু অরাম থাকবে, সবগুলো পরমাণু সিলভার থাকবে, সবগুলো পরমাণু আয়রন থাকবে, বুঝাইতে পারছি, সবগুলো পরমাণু কপার থাকবে, ওকে। হ্যাঁ।
অণুগুলো থাকবে না। তার মানে তুমি কি মৌলিক পদার্থ বুঝতে পারছো বলো তো? ভাই এক কথা বলেন তো, মানে এক কথা তোমাকে, হ্যাঁ সাপোজ, নাম্বার এখানে এক কথা কিভাবে বলবো একটু বলেন তো। মানে এক কথা কি পরীক্ষা লেখার জন্য সেটা জানতে চাইছো? হ্যাঁ, মানে যে সকল পদার্থের মধ্যে কি ওই, মানে ওই মৌলের পরমাণু থাকে, অন্য কোনো পদার্থের পরমাণু থাকে না। বইয়ের মধ্যে তাকে হচ্ছে মৌলিক। definition দেওয়া আছে, হ্যাঁ, শুধুমাত্র আয়রনের পরমাণু থাকলে আয়রনের পরমাণু থাকবে, সিলভারের পরমাণু থাকলে সিলভারের পরমাণু থাকবে। কাহিনী আমি তোমাকে প্রতিদিন একটা জিনিস বলার চেষ্টা করি, সবসময় তুমি বেসিকটা বোঝার চেষ্টা করো এবং কনসেপ্ট একটু ডিপলি নেওয়ার চেষ্টা করো, ডিপলি শেখার চেষ্টা করো। বাংলাতে কিভাবে লেখবা আর অর্থ তোমার মাথায় আসবে, রাইট? আমার চেয়ে আরো সুন্দর করে আসবে যদি তুমি বাংলাটা আরো ভালো জানো। ওই ভাষা নিয়ে তোমার হ্যাঁ, চিন্তা হবে না। আর একজাক্টলি বইয়ের ভাষায় লিখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। সেকেন্ড পদার্থ কি ছিল আমাদের? যৌগিক পদার্থ না? হ্যাঁ। তার মানে বলতো যৌগিক পদার্থ কি হবে? জৈব ওই মৌল ছাড়া অন্য কোনো পরমাণু অবস্থান ইয়ে থাকবে, থাকতে তাকে পারে না, হচ্ছে মানে জৈব। কম্বিনেশন থাকতে পারে একটা পদার্থের মধ্যে, বা অনেকগুলো পদার্থের মানে পরমাণুর মিশ্রণ থাকতে পারে, রাইট? সেটাই যৌগিক পদার্থ না? হ্যাঁ, আশা করি তোমাকে এখানে আমি দেখিয়ে দিয়ে ফেলতেছি। মানে মৌলিক মানে কি, এখানে আমাদের পিওর বলতে পারি, আমরা এটাকে পিওর বলতে পারি, যেটা আছে সেটাই, আর কিছুই না। নট ঝামেলা। যৌগিক মানে যেহেতু কম্বিনেশন রয়েছে, এটা পিওর না, রাইট? নট পিওর। ওকে, হ্যাঁ। দেখো তুমি এখান থেকে আলোচনা করে ফেলতে পারো। বা এখানে আরেকটা জিনিস বলছে, এই যে পদার্থটা রয়েছে এখানে, যেহেতু আমাদের সবগুলো আয়রন আছে, সবগুলো কি আছে? আয়রন। একে যদি তুমি তন্ন বিতন্ন করে ভেঙে ফেলো, এখানে কি আয়রন বাদে আর কিছু পাবা? অন্য কোনো মৌলের অন্য কোনো পরমাণু পাবা? না। আমরা আমরা একই পরমাণু পাবো না? হ্যাঁ, সেম পরমাণু পাবো, আর কোনো পরমাণু পাবো না। বাট এই যে যৌগিক পদার্থ রয়েছে সেটার মধ্যে থাকতে পারে, যেমন ধরো সিলভারের সমস্যা, আমি একটা এক্সাম্পল দিতে চাই, সাপোজ সিলভার আয়রন। এটা যদি আমরা ভেঙি তাহলে আমরা কি পাবো? সিলভার আর আয়রন দুইটাই পাবো না? হ্যাঁ, বাংলা আমরা একাধিক পরমাণু পাবো না? একাধিক, একাধিক মিন্স হচ্ছে আমাদের একাধিক ভিন্নধর্মী পদার্থ পরমাণু পাবো না? হ্যাঁ, একাধিক ভিন্নধর্মী পরমাণু পাবো। বুঝতে পারছো? তুমি কি ফিল করতে পারছো তাহলে যৌগিক পদার্থ কি, মৌলিক পদার্থ কি? হ্যাঁ। ওই জিনিসটা তুমি বইয়ের মধ্যে দেখতে পারো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পরমাণু এবং অণু, আমরা একদম আলোচনা করে ফেলি। পরমাণু কি আমরা বুঝি? কি বলো, কি বলছে আমাদের পরমাণু আর অণু না? হ্যাঁ, দেখো একদম ইজি কনসেপ্ট। তুমি কি মৌলিক পদার্থ যৌগিক পদার্থ একটু বুঝছো, বাট বেসিকটা আমাদেরটাই ছিল, এতটুকু পর্যন্ত জাস্ট আমাদের এনাফ। ওকে, হ্যাঁ। তারপরে যদি ফার্দার কোনো কোয়েকশন, বইয়ের কোনো লাইন বুঝো না তাহলে আমাকে জানিও। সে বাংলা তোমাকে আমি একদম সিম্পল একটা লাইনে কথা বলতেছি, পরমাণু হচ্ছে সিঙ্গেল কি? সিঙ্গেল। ওকে বস, সিঙ্গেল বানানটা করো তো, SING, জিএলই। SIN। জিএলই। ওকে, আর অণু? অনু। ডাবল, রাইট? বা কালেকশন অফ হ্যাঁ। সিঙ্গেল। ওকে, অনু বানাম বলতাম। হ্যাঁ বলো কি, এটা কি বলবো? অনু হচ্ছে ইউ। না আর কিছু বলতে পারি, আর কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, হোয়াট এভার। তো সিঙ্গেল মানে আমরা বুঝাইতে পারলাম, ধরো অক্সিজেন আছে সিম্বল একটা পরমাণু, ধরো আমাদের কি রয়েছে এটাকে, হাইড্রোজেন রয়েছে, এক অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে আমাদের পরমাণু। ওকে, দেখো বইটা পরে দেখো কাইন্ডলি, আমার কথাটা শুনে ফেলো। মলকিউলাস অনু তো। তো শোনো, অণু, না আমি তোমাকে আর করেসপন্ডিং ইংলিশ টার্মটা জানতে চাই না, ওটাকে কি বলতে পারি আমাদের বাস্তবে। দেখো, ধরো দুইটা অক্সিজেন একসাথে আছে, কি বললাম? দুইটা অক্সিজেন একসাথে আছে। দুইটা অক্সিজেন আছে, এখানে দুই না লেখে আমরা সাধারণত, এখানে এভাবে দুই না লেখে আমরা, যদি দুইটা অক্সিজেন একসাথে আছে আমরা একে অপরের সাথে যেহেতু মিশে আমরা আসে, আমরা এখানে O2 দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে কয়টা অক্সিজেন আছে দুইটা। বস? আমরা এগুলো আমরা নিয়ে আরো সেজন্য বেশি, দুই বলো। আমরা সেজন্য দুই অনু অক্সিজেন বলি। না না না, দুই অণু না, এখানে O2, এটা এক অণুই অক্সিজেন। একটা এটা আচ্ছা আচ্ছা। অণু, আমরা তখন একসাথে যদি অণুগুলো থাকে তখন তাকে আমরা অণু বলে থাকি। এখানে কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে না? হ্যাঁ, এটা হচ্ছে একটা অণু। ধরো এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে না? হ্যাঁ, এটা হচ্ছে একটা অণু, রাইট? তোর এখানে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে একসাথে তারা মিলিত হয়ে গেছে, একসাথে বলছে আমরা একসাথে থাকবো এখন থেকে মিলেমিশে। এটা হচ্ছে একটা অণু, ঠিক আছে? হ্যাঁ, তার মানে তুমি অণু আর পরমাণুর কনসেপ্টটা কি ক্লিয়ার? সিঙ্গেল অবস্থায় থাকলে পরমাণু, আর মিঙ্গেল অবস্থায় থাকলে কি আমাদের অণু, রাইট? হ্যাঁ, আচ্ছা এখানে কয়টা পরমাণু আছে বলো তো? 3টা না? হাইড্রোজেন আছে একটা পরমাণু, হাইড্রোজেন আছে একটা পরমাণু, একটা অক্সিজেন আছে না? 3টা পরমাণু মিলে একটা অণু হইছে না? হ্যাঁ, এখানে 2টা পরমাণু মিলে একটা অণু হইছে না? হ্যাঁ, হাইড্রোজেন, হাইড্রোজেন। বুঝাইতে পারছি তোমাকে? কোয়েকশন থাকলে প্লিজ বলো। হ্যাঁ।
HCl, অনেকের কাছে অণুর কনসেপ্টটা ক্লিয়ার না। HCl মানে এখানে কি এটা একটা অণু না? হুম এখানে কয়টা পরমাণু আছে? দুইটা পরমাণু আছে না? একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কি ক্লোরিন, রাইট? এভাবে চিন্তা করিও না, এখানে তিনটা পরমাণু, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে সি, একটা হচ্ছে এল, এরকম কিন্তু না। ক্লোরিন আলাদা একটা না জিনিস, হাইড্রোজেন আমি আর জানি। ক্লোরিন, ঠিক আছে? হ্যাঁ ওকে, অণু আর পরমাণুর কনসেপ্টটা কি ক্লিয়ার? আগে দেখো তুমি ফিল করতে হ্যাঁ পারছো কিনা? ওকে, তার মানে অণু হচ্ছে আমাদের সিঙ্গেল অবস্থা, আর সরি, পরমাণু হচ্ছে আমাদের সিঙ্গেল অবস্থা, আর অণু হচ্ছে আমাদের ডাবল অবস্থা, রাইট? ইজ দেয়ার এনি কোয়েশ্চেন আপ টু দিস বস? না ওকে, তার মানে আমি আমি কি যদি বায়োলজির সাথে তুলনা করি, আমি কি বলতে পারি এটা হচ্ছে আমাদের সিম্পল একটা কোষ, আর এটা হচ্ছে আমাদের হ্যাঁ সিম্পল একটা টিস্যুর মতন। হ্যাঁ টিস্যু আমাদের দুই তিনটা কোষ মিলে হয় না, অনেকগুলো কোষের প্রয়োজন হয়, বাট আমি বলতে পারি ওয়ান কাইন্ড অফ কোষ এবং টিস্যুর বিষয়টা। ওকে, প্রশ্ন থাকলে কাইন্ডলি বলার চেষ্টা করো। হ্যাঁ অণু আর পরমাণু কি বুঝতে পারছো? আমরা আরো বিস্তারিত কিভাবে তৈরি হয়, কিভাবে গঠিত হচ্ছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করবো। আমরা মৌলের প্রতীকগুলো নিয়ে, আচ্ছা মৌলের প্রতীকগুলো নিয়ে একটু বলে ফেলি। এখানে এদের আমি 1 মিনিট বলে দিতেছি তোমাকে মৌলের প্রতীক কি আসলে হতে পারে। যে কোনো একটা মৌল আছে না, মেবি এই লাইনটা তুমি দিয়েছো না, আমি দেখে লিখতে পারি কিনা। বুঝতে পারছেন ভাই? না বোঝা গেলে সমস্যা বলে নেই, নো প্রবলেম। দেখো, আমাদের যে কোনো একটা মৌল আছে না, হ্যালো, হুম, শুনো, মুছতে হবে না, কথাটা শুনো, আমাদের 3 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, এমনিতেই 3 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, আমরা শেষ করে দেবো সেশনটা। শুনো, হ্যাঁ আমাদের ধরো শুন- হাইড্রোজেন, আমরা এভাবে হাইড্রোজেনকে লিখি না, হ্যাঁ তার মানে কি বাস্তবে কি হাইড্রোজেন দেখতে এরকম? না আমরা অক্সিজেনকে এভাবে প্রকাশ করছি না, তার মানে কি বাস্তবে অক্সিজেন দেখতে এরকম? না আমরা ক্লোরিন, এটাকে আমরা ইংরেজি অক্ষরের মাধ্যমে এভাবে প্রকাশ করার চেষ্টা করতেছি না। হ্যালো, 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 প্লিজ একটু অ্যাটেনশন দাও, বই মুছাচ্ছে। দেখো যাচ্ছে রে। ওকে, তাহলে এই জিনিসগুলোকে আমরা বলতে পারি না, এটা আমরা প্রকাশ করছি না, ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করছি না, হ্যাঁ হ্যাঁ এগুলোকে আমি বলতে পারি না, আমাদের প্রকাশ বানানটা তো সঠিক না, এগুলোকে আমি একটা প্রতীক বলতে পারি। পারেন। মানে হয়তো প্রতীক বানানটা আমি সঠিক না, দীর্ঘ ওঠাবার যাই হোক না কেন। তো এই যে আমরা ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করলাম একটা পরমাণুকে, সেগুলিকে আমরা প্রতীক বলতে পারি না, সিম্বল বলতে পারি না। হ্যাঁ ওকে, সাপোজ চিন্তা করো আমরা লাইক কিভাবে দিই, লাইক বা একটা আঙ্গুল দিয়ে প্রকাশ করি না, বা একটা থাম্ব দিয়ে, হ্যাঁ হোয়াট যাই হোক না কেন, যেমন একটা মেলকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি, হোয়াট যাই হোক না কেন, আসলে তুমি সিম্বল এখানে আর ফার্দার এক্সপ্লেনেশন তোমাকে করতে হবে না। আশা করি আমাদের সময় কম, আর যদি বন্ধ হয়ে যাবে, আর যদি আমরা নতুন একটা সেশন শুরু করবো না, তার মানে আশা করি তুমি সিম্বল বুঝতে পারছো, এত বেশি কোয়েশ্চেন এখান থেকে আসবে না। সিম্বল জিনিসটা কি, যেমন হাইড্রোজেনকে তারা কিভাবে প্রকাশ করছে, এইচ দ্বারা না? হ্যাঁ ইংরেজি নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন, প্রকাশ করছে তারা কি দ্বারা, এইচ দ্বারা। এই সিম্পল জিনিসগুলো এইচ দ্বারা, অক্সিজেনকে প্রকাশ করছে ও দ্বারা, নাইট্রোজেনকে প্রকাশ করছে এন দ্বারা, রাইট? হুম এবার হাইড্রোজেন লিখতে কি হয়, এইচ ওয়াই হাই ডি আর ও হাইড্রোজেন। যেমন ধরো হাইড্রোজেন লিখতে আমরা কিভাবে লিখি, হাইড্রোজেন না, হাইড্রোজেন, রাইট? হ্যাঁ এখানে আমরা প্রতীক হিসেবে কাকে নিতেছি, এইচ কে নিতেছি না? হ্যাঁ এইচটাকে প্রতীক হিসেবে বা সিম্বল হিসেবে নিতেছি, এসবে সাধারণত আমাদের সিম্বলকে প্রকাশ করা হয়ে থাকে। আশা করি এত পর্যন্ত বুঝতে পারছো। ইজ দের কোনো অ্যাকশন আপ টু দিস বস? হ্যালো, নো ওকে, আমরা তো নো এই জিনিসটা দেখলাম, মৌলের প্রতীকগুলো আলোচনা করার চেষ্টা করলাম। এরপরে এখানে জাস্ট আলোচনা করছে কোন মৌলকে কি নিয়ে আলোচনা করেছে, কার্বনকে সি দ্বারা প্রকাশ করছে, ক্লোরিনকে সিএল দ্বারা প্রকাশ করছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ক্যালসিয়ামকে সি দ্বারা প্রকাশ করছে, আমাদের জাস্ট 1 মিনিটের মধ্যে রয়েছে, কোবাল্টকে আইকিনি, এগুলো তোমাকে বলতে হবে না। ওকে, আসো আমরা 2 নম্বর পয়েন্ট আমাদের আর এত পর্যন্ত আমাদের রাখলাম এখানে, আর সংকেত নিয়ে আমরা পরবর্তী আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তোমার একটা কাজ, তুমি এই পর্যায় সারণীর কয়টা পর্যন্ত মুখস্থ পারো? কোনটা? এই পর্যায় 30টা। সারণী আমি চেষ্টা করবো যে তুমি নেক্সট দিন কতদিন পর্যন্ত মুখস্থ করতে পারো, জাস্ট আমি শুরুতে চেষ্টা করবো, চেষ্টা করে যতটা মুখস্থ করা যায়, রাইট? পর্যায় সারণী হাইড্রোজেন, হুম হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম শ্রেণী, এবার যতটা মুখস্থ করা যায়, ঠিক আছে? হ্যাঁ ওকে, ঠিক আছে, আজকে আমাদের এত পর্যন্ত ছিল, কোনো কি অ্যাকশন আছে আর থাকলে বলো, আমরা কি কালকে ক্লাস করবো? করবেন। আপনার সমস্যা হবে? আচ্ছা দেখ, সমস্যা নেই, করি, আমরা যত আগে শেষ করতে পারবো সমস্যা নেই, আমাদের সিলেবাসটা হোয়াট এভার। ঠিক আছে, আজকে আমাদের এত পর্যন্ত ছিল। ওকে, হ্যাঁ আচ্ছা তোমরা ঠিক চেষ্টা আছে। করিও, কোনো কি অ্যাকশন থাকলে আমাকে জানার করার চেষ্টা করি। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।